বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, প্রভাষক, রসায়ন বিভাগ, তেজগাঁও কলেজ, ঢাকা। অনার্স চতুর্থ বর্ষ অনলাইন ভিডিও ক্লাসের 242807 এ বিষয় কোডের নিউক্লিয় রসায়নের উপরে আলোচনা করব। আমাদের আজকের লেকচারের শিরোনাম পারমাণবিক নিউক্লিয়াস ও এর ধর্মাবলী। লেকচার নাম্বার 2। সবাইকে স্বাগতম। এই পারমাণবিক নিউক্লিয়াস ও এর ধর্মাবলী এ অধ্যায়ের আলোচ্য সূচিসমূহ হচ্ছে পারমাণবিক গঠন। পারমাণবিক গঠনের মধ্যে আছে বিভিন্ন পারমাণবিক মডেল, এই মডেল সমূহের সীমাবদ্ধতা বা ত্রুটি সমূহ, পরমাণুর মৌলিক কণিকা সমূহ, পারমাণবিক ভর একক, রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা, ইলেকট্রন তত্ত্ব, প্রোটন নিউট্রন তত্ত্ব, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোমার, নিউক্লিয় ব্যাসার্ধ, নিউক্লিয় বল, নিউক্লিয়াসের সুস্থিতি, নিউট্রন প্রোটন অনুপাত, নিউক্লিয়ন পৃথকীকরণ শক্তি, নিউক্লিয় বিভব বাধা, নিউক্লিয় মডেল। নিউক্লিয় মডেলের মধ্যে রয়েছে নিউক্লিয়ার তরল ফোটা মডেল, নিউক্লিয়াসে নিউক্লিয়ন মডেল। এ বিষয়সমূহই পারমাণবিক নিউক্লিয়াস ও এর ধর্মাবলী এ অধ্যায়ের আলোচ্য বিষয়। শুরুতেই চলে আসি ভূমিকা। পদার্থের ক্ষুদ্রতম একক অণু, যার স্বাধীন অস্তিত্ব আছে, আর অণুর ক্ষুদ্রতম কণা পরমাণু, যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই পরমাণুর যে ধারণা, এই ধারণাটি সর্বপ্রথম দিয়েছিলেন গ্রিক দার্শনিক লুসিপাস এবং তার ছাত্র ডেমোক্রিটাস। লুসিপাস এবং তার ছাত্র ডেমোক্রিটাস সর্বপ্রথম অবিভাজ্য একরকম কণা, যেটিকে আমরা পরমাণু বলছি, এই ধারণাটি সর্বপ্রথম দিয়েছিলেন। ডেমোক্রিটাসের জন্মের 500 বছর পরে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল জন্মগ্রহণ করেন। অ্যারিস্টটল এসে ডেমোক্রিটাসের যে মতবাদ রয়েছে, এই মতবাদের সাথে দ্বিমত পোষণ করেন এবং পরবর্তীতে দেখা গেল তৎকালীন সময়ের যারা বিজ্ঞানী ছিল তারা সবাই অ্যারিস্টটলের মতবাদটাকেই গ্রহণ করলো এবং ডেমোক্রিটাসের মতবাদটি চাপা পড়ে যায়। এরপরে 1803 সালে একজন ব্রিটিশ স্কুল শিক্ষক জন ডাল্টন এসে এই ডেমোক্রিটাসের যে মতবাদ, এটিকে আবার পুনরুজ্জীবিত করেন এবং ডাল্টন পরমাণুর গঠন সম্পর্কে একটি গ্রহণযোগ্য বৈজ্ঞানিক মতবাদ উপস্থাপন করেন। তার মতবাদ অনুসারে পদার্থের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণিকাগুলো সম্পর্কে কিছু বিষয়কে মেনে নেওয়া হয়েছে, যাকে স্বীকার্য বলে। এ মতবাদ অনুসারে দুই ধরনের পরমাণুর ধারণা দেয়া হয়। মৌলিক পদার্থের অবিভাজ্য ক্ষুদ্রতম কণাকে সরল পরমাণু, আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে যৌগিক পরমাণু বলা হয়। বর্তমানে যৌগিক পরমাণুকে অণু বলা হয়। তো এই মতবাদের প্রধান স্বীকার্য সমূহ ছিল যে প্রত্যেক পদার্থই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দ্বারা বা অ্যাটম দ্বারা গঠিত। পরমাণু সমূহ অবিভাজ্য এবং অবিনাশী। শুধু পরমাণু সমূহই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু সমূহ পুনর্বিন্যস্ত হয়ে উৎপাদ সৃষ্টি করে এবং নতুন কোনো পরমাণু সৃষ্টি বা ধ্বংস হয় না। একই পদার্থের সবগুলো পরমাণুর ভর সমান এবং ধর্ম একই, কিন্তু ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণুর ভর ও ধর্ম আলাদা। যৌগে পরমাণু সমূহ নির্দিষ্ট পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়। ডাল্টনের পরমাণুবাদ রসায়নের বৈজ্ঞানিক ভিত্তি তৈরি করেছে, এজন্য জন ডাল্টনকে আধুনিক রসায়নের জনক বলা হয়। পদার্থের গঠন এবং কয়েকটি মৌলিক ধর্ম ব্যাখ্যায় কিছু সাফল্য থাকলেও এ তত্ত্বে অনেক সীমাবদ্ধতা রয়েছে। ডাল্টনের পরমাণুবাদের প্রথম যে কথা, পরমাণু সমূহ অবিভাজ্য, এদেরকে সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না। কিন্তু এই পরমাণুর যে মৌলিক কণিকা সমূহ, এগুলো আবিষ্কারের পরে প্রমাণিত হয়েছে পরমাণু বিভাজ্য, অর্থাৎ পরমাণুকে ভাঙলে আমরা বিভিন্ন ধরনের মূল কণিকা পেয়ে থাকি।
দ্বিতীয় যে ত্রুটিটি ছিল সেটি হচ্ছে ডাল্টনের পারমাণবিক মতবাদে একই পদার্থের সকল পরমাণুর ধর্ম এবং ভর অভিন্ন, কিন্তু আইসোটোপ আবিষ্কারের পরে আমরা দেখতে পাচ্ছি একই পদার্থেরই বিভিন্ন ভরের পরমাণু রয়েছে। যেমন হাইড্রোজেনের সাধারণ অবস্থাতে 3 ধরনের আইসোটোপ রয়েছে: প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এখানে প্রত্যেকটাই হাইড্রোজেন, কিন্তু তাদের ধর্মও আলাদা এবং প্রত্যেকের ভর আলাদা। ডাল্টনের পারমাণবিক মতবাদের কথা ছিল পরমাণু যদি একই হয় তাদের ধর্মও এক হবে, ভর এক হবে, কিন্তু আমরা এক্ষেত্রে দেখতেছি যে পরমাণু আলাদা হলেও তাদের ধর্ম এবং ভর ভিন্ন হয়ে গেছে। ডাল্টনের পরমাণুবাদের আরেকটি কথা ছিল বিভিন্ন পদার্থের পরমাণুর ধর্ম ও ভর বিভিন্ন, অর্থাৎ পরমাণু যদি আলাদা হয় তাদের ধর্ম আলাদা হবে, তাদের ভর আলাদা হবে। কপার এবং জিঙ্ক দুজনের পারমাণবিক সংখ্যা কপারের 29, জিঙ্কের 30, কিন্তু দুজনেরই একটি করে আইসোটোপ রয়েছে। কপারের একটি আইসোটোপ রয়েছে, তার ভর 64, জিঙ্কের একটি আইসোটোপ রয়েছে, তার ভর 64। ডাল্টনের পরমাণুবাদে যদি দেখা যায় মৌল ভিন্ন হয় তাদের ভর ভিন্ন হবার কথা, কিন্তু আমরা দেখতেছি এখানে কপার এবং জিঙ্ক দুটি আলাদা পরমাণু হলেও তাদের ভর একই, অথচ ডাল্টনের পরমাণুবাদের কথা ছিল যে পরমাণু আলাদা হলে তাদের ধর্ম এবং ভর ভিন্ন হবে। আচ্ছা, তারপরে পরমাণু সমূহ সবসময় সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করার কথা থাকলেও দেখা গেছে যে অনেক ক্ষেত্রে এর ব্যতিক্রম পরিলক্ষিত হয়। এই হচ্ছে ডাল্টনের পরমাণুবাদের ত্রুটি সমূহ। পরমাণুর বিভিন্ন ধরনের মৌলিক কণিকা আবিষ্কারের পরে বিজ্ঞানীদের ভিতরে জানার আগ্রহ জাগলো তাহলে পরমাণু সমূহ কিভাবে গঠিত। এ সম্পর্কে বিভিন্ন জন বিভিন্ন মতবাদ ব্যক্ত করেন। পরমাণু সম্পর্কে সর্বপ্রথম যে মডেলটি দেওয়া হয়েছিল সেটি হচ্ছে থমসনের পারমাণবিক মডেল। এই থমসনের পারমাণবিক মডেলটি আমরা যদি চিত্রে খেয়াল করি তাহলে দেখব যে থমসনের পারমাণবিক মডেলটি ছিল যে সমস্ত পরমাণুকে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট গোলক রূপে কল্পনা করা হয়েছে এবং এই ধনাত্মক চার্জযুক্ত গোলকে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। থমসনের পারমাণবিক মডেলের মূল কথা হচ্ছে যে সমস্ত পরমাণুটা একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট গোলক, এই ধনাত্মক চার্জ বিশিষ্ট গোলকে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেকটাই পুডিং এর ভিতরে যেরকম কিসমিস ছড়িয়ে থাকে সেরকম ভাবে এখানে ধনাত্মক চার্জের ভিতরে ঋণাত্মক চার্জগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এই থমসনের যে পারমাণবিক মডেলটি এটি খুব বেশি সমাদৃত হয়নি। থমসনের পারমাণবিক মডেলের পরে একটি বিখ্যাত পারমাণবিক মডেল দেওয়া হয়, সেটি হচ্ছে রাদারফোর্ডের পারমাণবিক মডেল। রাদারফোর্ড তার পারমাণবিক মডেলটি দেবার পূর্বে একটি বিখ্যাত পরীক্ষা চালান যেটিকে বলা হয় রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা বা রাদারফোর্ডের স্বর্ণপাত পরীক্ষাও বলা হয়। রাদারফোর্ডের স্বর্ণপাত পরীক্ষাটি ছিল এরকম যে রাদারফোর্ড একটি তেজস্ক্রিয় উৎস থেকে নির্গত আলফা রশ্মিকে স্বর্ণের পাতলা পাতের উপরে নিক্ষেপ করেন। স্বর্ণপাতের পেছনে একটি ফ্লুরোসেন্ট স্ক্রিন রাখেন। উনি জিঙ্ক সালফাইডের একটি পর্দা রাখেন। এই জিঙ্ক সালফাইডের পর্দার উপরে আলফা কণা যদি আঘাত করে তাহলে এটি দেখা গেছে ফ্ল্যাশ লাইটের মতো জ্বলে ওঠে। রাদারফোর্ড এই তার স্বর্ণপাত পরীক্ষাতে কিছু পর্যবেক্ষণ দেখলেন। তার পর্যবেক্ষণগুলো ছিল যে উনি দেখলেন অধিকাংশ আলফা কণা সোজাসুজি চলে গেছে, সামান্য কিছু আলফা কণা সামান্য বেঁকে গেলেও প্রতি 20,000 কণিকার ভিতরে একটি কণিকা সম্পূর্ণ বিপরীত দিকে, অর্থাৎ এই 20,000 কণিকার ভিতরে একটি কণিকা বিপরীত দিকে আবার ফেরত গিয়েছে। এই ছিল রাদারফোর্ডের পর্যবেক্ষণ। রাদারফোর্ড তার এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে কিছু সিদ্ধান্তে উপনীত হন। রাদারফোর্ডের সিদ্ধান্ত ছিল যেহেতু অধিকাংশ আলফা কণাগুলো সোজাসুজি চলে গেছে তাহলে পরমাণুর অধিকাংশ জায়গাগুলো ফাঁকা, কারণ অধিকাংশ জায়গাগুলো যদি ফাঁকা না হতো তাহলে এখানে আলফা কণা সোজাসুজি ভেদ করে চলে যেতে পারতো না। একটি নিরেট অঞ্চল থাকলে সেই নিরেট অঞ্চলের ভিতর দিয়ে আলফা কণা সোজাসুজি গমন করতে পারতো না, তাহলে পরমাণুর অধিকাংশ জায়গাগুলো অবশ্যই ফাঁকা এবং এই ফাঁকা জায়গা দিয়ে আলফা কণা সোজাসুজি চলে গেছে। দ্বিতীয় যে ওনার সিদ্ধান্ত ছিল সেটি হচ্ছে যে পরমাণুতে একটি ভারী অঞ্চল রয়েছে, এই ভারী জায়গাটাকে উনি নাম দিয়েছেন নিউক্লিয়াস এবং বললেন যে এই নিউক্লিয়াসের আয়তন অত্যন্ত নগণ্য কিন্তু নিউক্লিয়াসটার চার্জ রয়েছে।
কারণ উনি পূর্বে থেকে জানতেন আলফা কণা সমূহ ধনাত্মক চার্জযুক্ত। তাহলে ধনাত্মক চার্জযুক্ত যেহেতু কোনো একটা বিকর্ষণের কারণে পেছন দিকে ফেরত এসেছে, তাহলে নিউক্লিয়াসটাও অবশ্যই ধনাত্মক চার্জযুক্ত। এ কারণে আলফা ধনাত্মক চার্জযুক্ত কণিকা ছিল আর নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত। এদের বিকর্ষণের কারণে আলফা কণা পেছন দিকে ফেরত গিয়েছে। এই ছিল হচ্ছে রাদারফোর্ডের পর্যবেক্ষণ। রাদারফোর্ড তার এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তার বিখ্যাত পারমাণবিক মডেলটি উপস্থাপন করেন। 1911 সালে প্রদত্ত এই রাদারফোর্ড সাহেবের পারমাণবিক মডেলটির মূল কথা হলো, একটি পরমাণুতে দুইটি অঞ্চল থাকবে, একটি হচ্ছে কেন্দ্র বা নিউক্লিয়াস আর একটি হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত অঞ্চল। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন সমূহ আবর্তন করতে থাকবে। অনেকটাই সৌরজগতে সূর্যের চারদিকে গ্রহ সমূহ যেরকম ভাবে আবর্তন করে, তেমনি এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ আবর্তন করবে। দ্বিতীয় কথা হলো যে সমস্ত পরমাণুর তুলনায় এই নিউক্লিয়াসটার আয়তন অত্যন্ত নগণ্য, কিন্তু পরমাণুর অধিকাংশ ভর এর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকবে। রাদারফোর্ডের আরেকটি স্বীকার্য হচ্ছে যে সামগ্রিকভাবে একটি পরমাণু চার্জ নিরপেক্ষ, কারণ কেন্দ্রে যতগুলা ধনাত্মক চার্জ থাকবে বাহিরে ততগুলাই ঋণাত্মক চার্জ থাকবে, এবং এই ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ পরস্পরকে প্রশমিত করে দেওয়ার কারণে সামগ্রিকভাবে একটি পরমাণু হয়ে যায় চার্জ নিরপেক্ষ। রাদারফোর্ড তার এই পারমাণবিক মডেলটি দেবার পরে অনেকগুলো দেখা গেল ত্রুটি বিচ্যুতি ধরা পড়লো। একটি হচ্ছে সৌরজগতে সূর্যের গ্রহসমূহ চার্জ নিরপেক্ষ, অন্যদিকে এই পরমাণুতে যে কণিকাগুলো আছে এরা হচ্ছে চার্জযুক্ত। তাহলে সৌরজগতের গ্রহগুলোর ভিতরকার আকর্ষণের সাথে এই দুটি চার্জযুক্ত বস্তু কণার আকর্ষণের ভিতরে যদি আমরা তুলনা করি, এই কম্পেয়ারটা আসলে ওইভাবে চলে না। দ্বিতীয়ত যে ত্রুটি হচ্ছে সেটি হচ্ছে বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের একটি বিখ্যাত তত্ত্ব আছে, এটিকে বলা হয় তাড়িৎ চৌম্বকীয় তত্ত্ব। এই তাড়িৎ চৌম্বকীয় তত্ত্বের কথা হচ্ছে কোন একটা চার্জযুক্ত বস্তু কণা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি ঘুরতে থাকে, তাহলে সে এইভাবে অনবরত ঘুরতে পারবে না, সে তার শক্তি ছেড়ে দিয়ে আস্তে আস্তে কেন্দ্র বা নিউক্লিয়াসে পতিত হবে। তাহলে আমরা দেখতেছি ইলেকট্রন চার্জযুক্ত কণিকা, তাহলে সে কিভাবে এই অনবরত নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনবরত ঘুরতেছে, এই সম্পর্কে কোনো ব্যাখ্যা রাদারফোর্ডের পারমাণবিক মডেলে দেয়া হয়নি। পরমাণুতে কিভাবে বর্ণালী সৃষ্টি হয়, বিকিরণ সৃষ্টি হয়, এই সম্পর্কে কোনো ব্যাখ্যা রাদারফোর্ডের পারমাণবিক মডেলে দেয়া হয়নি। রাদারফোর্ডের পারমাণবিক মডেলে ঘূর্ণনরত ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেয়া হয়নি। বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কিভাবে প্রদক্ষিণ করে রাদারফোর্ড পারমাণবিক মডেলে তার কোনো উল্লেখ নেই। এ কারণে রাদারফোর্ডের পারমাণবিক মডেলটি যদিও সর্বপ্রথম একটা স্বীকৃত মডেল ছিল রাদারফোর্ডের পারমাণবিক মডেল, তারপরেও এর কিছু ত্রুটি বিচ্যুতি আছে। রাদারফোর্ডের পারমাণবিক মডেলের যে ত্রুটি বিচ্যুতিগুলো, এগুলো পরবর্তীতে দূর করেন হলো বিজ্ঞানী নিলস বোর। 1913 সালে নিলস বোর তার বিখ্যাত পারমাণবিক মডেলটি উপস্থাপন করেন। নিলস বোরের পারমাণবিক মডেলটি 3টি স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত। এই স্বীকার্যগুলো হচ্ছে, একটি হচ্ছে কক্ষপথ বা শক্তি স্তর বিষয়ক স্বীকার্য, 2 নাম্বার হচ্ছে কৌণিক ভরবেগ বিষয়ক স্বীকার্য, আর তৃতীয়ত হচ্ছে শক্তির শোষণ বা বিকিরণ বিষয়ক স্বীকার্য। নিলস বোরের পারমাণবিক মডেলের কথাগুলো যদি আমরা দেখি, প্রথমে ছিল কক্ষপথ বা শক্তি স্তর বিষয়ক স্বীকার্য। এই মডেলে বলা হয়েছে যে একটি পরমাণুতে দুটি অঞ্চল, একটি হচ্ছে কেন্দ্র বা নিউক্লিয়াস আর একটি হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত অঞ্চল। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ কতগুলো সুনির্দিষ্ট কক্ষপথে থেকে আবর্তন করবে, অর্থাৎ কক্ষপথ বিষয়টার ধারণা সর্বপ্রথম দিয়েছেন আমাদেরকে বিজ্ঞানী নিলস বোর, এবং উনি এদেরকে নামকরণ করেছেন। প্রথম কক্ষপথকে নাম দিয়েছেন কে শেল, তারপরে এল শেল, তারপরে এম শেল, তারপরে এন শেল, এইভাবে নামকরণ করে গিয়েছেন, এবং বলেছেন যে এক কক্ষপথে যখন ইলেকট্রন সমূহ স্বাভাবিকভাবে আবর্তন করবে, তখন তারা সাধারণ পদার্থবিদ্যার সকল নিয়ম মেনে চলবে, তবে স্বাভাবিকভাবে তারা কোনো শক্তি শোষণও করবে না, কোনো শক্তি বিকিরণও করবে না। দ্বিতীয় যে স্বীকার্য ছিল সেটি হচ্ছে কৌণিক ভরবেগ বিষয়ক স্বীকার্য। এই কৌণিক ভরবেগ বিষয়ক স্বীকার্যে বলা হয়েছে যে কোনো কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান, অর্থাৎ mvr h/2π এর অখণ্ড গুণিতক। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে যদি একটি ইলেকট্রন প্রথম কক্ষপথে আবর্তন করে, তাহলে তার কৌণিক ভরবেগের মান mvr সমান 1h/2π। যদি দ্বিতীয় কক্ষপথে আবর্তন করে, তাহলে mvr সমান 2h/2π।
যদি তৃতীয় কক্ষপথে আবর্তন করে তাহলে mvr সমান 3h/2π। এইভাবে nতম কক্ষপথে আবর্তন করলে তাহলে কৌণিক ভরবেগ mvr সমান হচ্ছে nh/2π। এজন্যই বলা হয়েছে যে যে কোনো কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান অর্থাৎ mvr সমান nh/2π। এখানে m সমান ইলেকট্রনের ভর, যার মান আমরা জানি 9.108 × 10⁻⁻28 গ্রাম। v হচ্ছে ইলেকট্রনের গতিবেগ, আর হচ্ছে কেন্দ্র বা নিউক্লিয়াস থেকে এই কক্ষপথের দূরত্ব বা কক্ষপথের ব্যাসার্ধ, n হচ্ছে কক্ষপথের সংখ্যা, h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক যার মান 6.626 × 10⁻⁻34 জুল সেকেন্ড, আর পায়ের মান ধ্রুবক। আচ্ছা, তৃতীয় যে স্বীকার্য ছিল সেটি হলো শক্তির শোষণ বা বিকিরণ বিষয়ক স্বীকার্য। শক্তির শোষণ বা বিকিরণ বিষয়ক স্বীকার্যে ধরা হয়েছিল যে যদি কোনো ইলেকট্রন নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে যায় তাহলে দুই শক্তি স্তরের মধ্যে যতটুকু পার্থক্য আছে ঠিক সেই পরিমাণ শক্তি তাকে শোষণ করতে হবে। আবার যদি উচ্চতর থেকে নিম্নতর শক্তি স্তরে নেমে আসে তাহলে দুই শক্তি স্তরের মধ্যে যতটুকু ব্যবধান ঠিক সেই পরিমাণ শক্তি বিকিরণ করতে হবে। যখন নিম্নতর থেকে উচ্চতর শক্তি স্তরে যায় তখন যে শোষণ বর্ণালীগুলো হয়, এখানে শোষণ বর্ণালীগুলো হয় হলো অনুজ্জ্বল বা কালো। উচ্চতর থেকে যখন নিম্নতর শক্তি স্তরে ইলেকট্রন সমূহ নেমে আসে তখন এই ইলেকট্রন দেখা যায় যে শক্তি ছেড়ে দিয়ে আসে। তাহলে যখন শক্তি ছেড়ে দেয় তখন হয় বিকিরণ বর্ণালী হয়, যেগুলো হয় হলো অনেক উজ্জ্বল। এই হচ্ছে নিলস বোরের পারমাণবিক মডেল। তো নিলস বোরের পারমাণবিক মডেলটির সাফল্যগুলো হচ্ছে যে বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে এই মডেল ব্যাখ্যা দিতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে পরমাণুতে কিভাবে বর্ণালী সৃষ্টি হয়, বিকিরণ সৃষ্টি হয়, এই সম্পর্কে ব্যাখ্যা নিলস বোরের পারমাণবিক মডেল হতে দেওয়া যায়। নিলস বোরের পারমাণবিক মডেল দ্বারা আমরা কক্ষপথের দূরত্ব, কৌণিক অর্থাৎ কৌণিক ভরবেগ এগুলো কি কত হবে এগুলা বের করা যায়। এজন্য নিলস বোরের পারমাণবিক মডেলটি একটি উন্নততর মডেল। নিলস বোরের পারমাণবিক মডেলের যদি আমরা সীমাবদ্ধতাগুলো দেখি তাহলে সীমাবদ্ধতাগুলো হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী অনেক সুষ্ঠুভাবে ব্যাখ্যা করতে পারলেও উচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের বর্ণালী এটি দ্বারা খুব ভালোভাবে ব্যাখ্যা করা যায় না। যখন হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন উচ্চতর থেকে নিম্নতর শক্তি স্তরে নেমে আসে তখন বর্ণালীতে একটি রেখা পাবার কথা থাকলেও এর আশেপাশে অনেকগুলো সূক্ষ্ম রেখার উপস্থিতি দেখা যায়। এই সূক্ষ্ম রেখার কারণ নিলস বোরের পারমাণবিক মডেলে দেয়া হয়নি। যদি দেখা যায় বর্ণালীর উপরে চৌম্বক ক্ষেত্র বা বিদ্যুৎ ক্ষেত্র প্রয়োগ করা হয় তাহলে বর্ণালী রেখার বিভক্তিকরণ বা স্প্লিটিং ঘটে। এই স্প্লিটিং এর কারণটা কি এ সম্পর্কে কোনো ব্যাখ্যা নিলস বোরের পারমাণবিক মডেলে দেয়া হয়নি। যদিও দেখা যায় নিলস বোরের পারমাণবিক মডেলে কিছু সীমাবদ্ধতা পাওয়া যায়, তারপরেও সামগ্রিকভাবে এই মডেলটাকে বলা হয় একটি পরিপূর্ণ ইলেকট্রনিক বা পরমাণু অ্যাটমিক মডেল। এই মডেলটাকে বলা হয় যে একটা পরিপূর্ণ অ্যাটমিক মডেল। এরপর আমরা আসি পরমাণুর মৌলিক কণিকা সমূহ। পরমাণুর মৌলিক কণিকা সমূহ কি? যে পরমাণুকে বিভাজন করলে যেসব সূক্ষ্ম কণা পাওয়া যায় তাদেরকে পরমাণুর মৌলিক কণিকা বলে। এসব সূক্ষ্ম কণা দ্বারা পরমাণু গঠিত। মৌলিক কণিকাকে আমরা তিন ভাগে ভাগ করেছি: স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, কম্পোজিট কণিকা। স্থায়ী মূল কণিকা কি? যে মূল কণিকা পরমাণুতে সব সময়ের জন্য অবস্থান করে তাকে স্থায়ী মূল কণিকা বলে। স্থায়ী মূল কণিকা তিনটি: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অস্থায়ী মূল কণিকা হচ্ছে যে সমস্ত মূল কণিকা পরমাণুতে স্বল্প সময়ের জন্য অবস্থান করে এবং উৎপন্ন হবার কিছু সময় পরে বিলীন হয়ে যায়, তাদেরকে অস্থায়ী মৌলিক কণিকা বলে। অস্থায়ী মৌলিক কণিকার মধ্যে রয়েছে নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, পজিট্রন, বোসন ইত্যাদি। কম্পোজিট কণিকা, কম্পোজিট কণিকাগুলো পরমাণুর স্থায়ী কণিকা নয়। বিশেষ অবস্থায়ও ক্ষেত্রে এই কণিকাগুলো সৃষ্টি হয় এবং পরবর্তীতে বিনষ্ট হয় বা অন্য কণায় রূপান্তরিত হয়, যেমন আলফা কণা, ডিউটেরন। এরা হচ্ছে কম্পোজিট কণিকা। পরমাণুর তিনটি যে স্থায়ী মূল কণিকা রয়েছে এদের সম্পর্কে যদি আমরা আলোচনা করি, সর্বপ্রথমে আলোচনা করব ইলেকট্রন। 1897 সালে স্যার জে জে থমসন
ক্যাথোড রশ্মির পরীক্ষা নিরীক্ষার সময় ইলেকট্রনের অস্তিত্ব আবিষ্কার করেন। প্রায় সব প্রকার পরমাণুতে ইলেকট্রন বিদ্যমান। পদার্থের মধ্যে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম মূল কণিকা হচ্ছে ইলেকট্রন। একটি ইলেকট্রনের ভর 9.108 ইন্টু 10⁻⁻28 গ্রাম। এর চার্জ -1.603 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এর প্রতীক হচ্ছে ই, স্মল ই, এবং ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের বাহিরে অবস্থান করে। প্রোটন। বিজ্ঞানী রাদারফোর্ড ঘোষণা করেন যে ইলেকট্রনের মতো প্রোটনও সব পদার্থের একটি সাধারণ উপাদান। প্রোটন পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান সর্বাপেক্ষা হালকা ধনাত্মক চার্জ বিশিষ্ট মৌলিক কণিকা। এর ভর 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এর পারমাণবিক ভর স্কেলে, যার মান হচ্ছে 1.007276 অ্যাটমিক মাস ইউনিট, এর চার্জ প্লাস 1.603 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটি ধনাত্মক চার্জযুক্ত কণা, যা ধনাত্মক চার্জের একক ধরা হয়। এর প্রতীক হচ্ছে পি, এবং প্রোটন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে। নিউট্রন। বিজ্ঞানী জেমস চ্যাডউইক 1932 সালে নিউট্রন সম্পর্কে ধারণা দেন এবং এ সিদ্ধান্তে উপনীত হন যে হাইড্রোজেন 1 ব্যতীত, অর্থাৎ প্রোটিয়াম ব্যতীত অন্য যে কোনো পরমাণুর অভ্যন্তরে নিউট্রন বিদ্যমান থাকে। নিউট্রনের ভর 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম, যা ইলেকট্রনের ভরের 1837 গুণ। পারমাণবিক স্কেলে এর মান হচ্ছে 1.008665 অ্যাটমিক মাস ইউনিট। নিউট্রনের প্রতীক এন। এটি চার্জ নিরপেক্ষ কণিকা এবং এটিও পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে। পারমাণবিক ভর একক। কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 অংশের মানকে পারমাণবিক ভর একক বলে। অর্থাৎ 1 অ্যাটমিক মাস ইউনিট সমান কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভর ইন্টু 1/12। কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভর 1.992646,547 ইন্টু 10⁻⁻23 গ্রাম ইন্টু 1/12 সমান সমান 1.6603 ইন্টু 10⁻⁻24 গ্রাম। অর্থাৎ 1 অ্যাটমিক মাস ইউনিট সমান 1.6603 ইন্টু 10⁻⁻24 গ্রাম। অ্যাটমিক মাস ইউনিট ও মেগা ইলেকট্রন ভোল্টের মাঝে যদি আমরা সম্পর্ক দেখি, আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে ই সমান এমসি স্কয়ার। তাহলে 1 গ্রাম ভর সমান হচ্ছে ই সমান এম হচ্ছে 1 গ্রাম, আর আলোর বেগ সি হচ্ছে 2.998 ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এই সব মিলিয়ে 1 গ্রাম ভর সমান আসে হলো 8.9889 ইন্টু 10⁻20 আর্গ। 1 অ্যাটমিক মাস ইউনিট সমান তাহলে 1.6603 ইন্টু 10⁻⁻24 গ্রাম। অ্যাটমিক মাস ইউনিটকে আমরা যদি ইয়েতে নিয়ে যাই, অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট থেকে আমরা কিসে নিয়ে যাব, অর্থাৎ আর্গে নিয়ে যাই, তাহলে 1 গ্রাম সমান হচ্ছে 8.9889 ইন্টু 10⁻⁻20 আর্গ। তাহলে গ্রামকে 8.9889 ইন্টু 10⁻20 আর্গ দ্বারা গুণ করলে মান আসছে 1.49 ইন্টু 10⁻⁻4 আর্গ। এই আর্গকে যদি আমরা মেগা ইলেকট্রন ভোল্টে নেই, তাহলে 1.6 ইন্টু 10⁻6 এই মান দ্বারা যদি ভাগ করি সমান সমান আসে 931। অর্থাৎ 1 অ্যাটমিক মাস ইউনিট সমান 931 মেগা ইলেকট্রন ভোল্ট। ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, আইসোটোপ। ভর সংখ্যা হচ্ছে যে পরমাণুতে বিদ্যমান প্রোটন এবং নিউট্রন এদের মোট যে সংখ্যা, সেই সংখ্যাকে আমরা বলি ভর সংখ্যা। অর্থাৎ একটা পরমাণুতে বিদ্যমান প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে তার ভর সংখ্যা বলে।
পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো মৌলের নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন সংখ্যাকে উক্ত মৌলের পারমাণবিক সংখ্যা বলে। যেমন আমরা দেখি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, অর্থাৎ এদের প্রত্যেকেরই প্রোটন সংখ্যা হচ্ছে সোডিয়ামের 11, অক্সিজেনের হচ্ছে 8। এই জন্য তাদের পারমাণবিক সংখ্যা আমরা বলি 11 এবং 8। আইসোটোপ। আইসোটোপ হচ্ছে যে যাদের প্রোটন সংখ্যা একই এবং ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা বলি হচ্ছে আইসোটোপ। যেমন এখানে যদি খেয়াল করি, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, তাদের প্রত্যেকেরই প্রোটন সংখ্যা 1, সেম। বাট তাদের যদি আমরা ভর সংখ্যা দেখি, হাইড্রোজেনের ভর 1, ডিউটেরিয়ামের ভর 2 আর ট্রিটিয়ামের ভর 3, অর্থাৎ তাদের প্রোটন সংখ্যা 1 বাট ভর সংখ্যা ভিন্ন, এজন্য তাদেরকে আমরা বলি পরস্পরের আইসোটোপ। নিউক্লিয়াস। নিউক্লিয়াসের যদি আমরা বৈশিষ্ট্যগুলো দেখি, অর্থাৎ নিউক্লিয়াস কি, যে পরমাণুর কেন্দ্রস্থলে বিদ্যমান যে ক্ষুদ্র অংশে পরমাণুর সমস্ত ধনাত্মক আধান বা ভর নিহিত থাকে তাকে নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াসের বৈশিষ্ট্য যদি দেখা হয়, নিউক্লিয়াসে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন ও চার্জবিহীন নিউট্রন একত্রে অবস্থান করে। সকল নিউক্লিয়াসের একটি বন্ধন শক্তি ও ভর থাকে। নিউক্লিয়াসের ব্যাসার্ধ পরমাণুর তুলনায় অত্যন্ত নগণ্য এবং নিউক্লিয়াসের ব্যাসার্ধ বের করার একটি সূত্র আছে, R সমান R0 ইন্টু a টু দ্য পাওয়ার 1/3, যেখানে R0 এর মান হচ্ছে 1.4 ফেমটোমিটার। এ হচ্ছে নিউক্লিয়াসের ভর। নিউক্লিয়াসের আয়তন V সমান 4/3 পাই r কিউব। নিউক্লিয়াসের ঘনত্ব রো সমান m/v, অর্থাৎ পরমাণুর ভর, নিউক্লিয়াসের ভরকে তার আয়তন দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ঘনত্ব বের হয়ে যাবে। নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত এবং ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন এবং আধানবিহীন নিউট্রন সমূহ নিউক্লিয় বন্ধন বল দ্বারা আবদ্ধ থাকে। এই হচ্ছে নিউক্লিয়াসের বৈশিষ্ট্য। নিউক্লিয়াসের সুস্থিতির নিয়ামক সমূহ যদি আমরা দেখি, নিউক্লিয়াসের সুস্থিতির দুটি নিয়ামক রয়েছে। নিউক্লিয়াসের সুস্থিতির নিয়ামক হচ্ছে, একটি হচ্ছে নিউক্লিয়াসের নিউট্রন প্রোটন অনুপাত, আরেকটি হচ্ছে নিউক্লিয়াসে সমগ্র নিউক্লিয়ন সংখ্যার উপর। নিউক্লিয়াসের নিউট্রন প্রোটন অনুপাত যদি দেখা হয়, নিউক্লিয়াসের সুস্থিতি নির্ণয়ের প্রধান নিয়ামক হলো নিউট্রন প্রোটন অনুপাত। যেমন নিম্নের লেখচিত্রে, এই যে লেখচিত্রটা যদি আমরা খেয়াল করি, নিম্নের লেখচিত্রে নিউট্রন সংখ্যা বনাম প্রোটন সংখ্যা বসালে বিভিন্ন সুস্থিতির আইসোটোপ পাওয়া যায়, যাদের পারমাণবিক সংখ্যা প্রায় 20 এবং নিউট্রন বাই প্রোটন এর অনুপাত হচ্ছে 1। এবং এই যে পিঙ্ক ব্যান্ডটা দেখতেছি আমরা, পিঙ্ক ব্যান্ড যেটাকে আমরা বলেছি হলো সুস্থিত বেল্ট, এই সুস্থিত বেল্টটি শেষ হয়েছে হচ্ছে এই লেড দিয়ে, অর্থাৎ যার পারমাণবিক সংখ্যা 82, সেই মৌলতে গিয়ে নিউট্রন এবং প্রোটনের অনুপাতটা দেখা গেছে একটা নির্দিষ্ট পর্যন্ত ছিল। এর চাইতে যদি বেশি হয় তাহলে দেখা গেছে ওই সমস্ত নিউক্লিয়ন সমূহ, অর্থাৎ ওই সমস্ত নিউক্লিয়াস সমূহ আনস্টেবল হয়ে যায়। নিউক্লিয়াসে বিদ্যমান, নিউক্লিয়াসের সমগ্র নিউক্লিয়ন সংখ্যার উপর, নিউক্লিয়ন সংখ্যার উপরও উহার সুস্থিতি নির্ভর করে। নিউক্লিয়ন সংখ্যা 208 এর চেয়ে উচ্চ হলে ওই নিউক্লিয়াস সুস্থিতি, অর্থাৎ নিউক্লিয়াসে যদি নিউক্লিয়ন সংখ্যা 208 এর চাইতে বেশি হয় তাহলে ওই নিউক্লিয়াস আর সুস্থিতি প্রদর্শন করে না। এর কারণ হচ্ছে, যদি এর কারণ নিউক্লিয়াসে একটি শক্তিশালী বল বিদ্যমান যেটি 100 এর চেয়ে বেশি শক্তিধর, তথা একটি ইলেকট্রোস্ট্যাটিক বিকর্ষণ বলও বিদ্যমান থাকে। যদি এবং এই বিকর্ষণ বল খুব কম দূরত্বে ক্রিয়াশীল থাকে। যখন নিউক্লিয়াস একটি সুনির্দিষ্ট আকারে পৌঁছায় তখন শক্তিশালী বল এই নিউক্লিয়াসে একীভূত থাকে। এই হচ্ছে আমাদের এই নিউক্লিয়াসের সুস্থিতির নিয়ামক সমূহ। এরপরে আমরা কিছু সাধারণ জিনিস সম্পর্কে জানবো। আইসোটোপ, আইসোবার, আইসোটোন, নিউক্লিয়ার আইসোমার, মিরর নিউক্লিয়াস, আইসোডায়াফার। শুরুতে আমরা আসি আইসোটোপ।
আইসোটোপ কাদেরকে বলেছি? আইসোটোপ হচ্ছে যাদের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা বলি পরস্পরের আইসোটোপ। এই আইসোটোপ সমূহের যদি আমরা বৈশিষ্ট্য সমূহ দেখি তাহলে দেখব এরা একই মৌলের পরমাণু, এদের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ায় এদের ভর সংখ্যা ভিন্ন। এদের রাসায়নিক বৈশিষ্ট্য একই হলেও কিছু ভৌত ধর্মে পার্থক্য দেখা যায়। এদের ইলেকট্রন সংখ্যা তথা ইলেকট্রন বিন্যাস একই হওয়ায় পর্যায় সারণীতে তারা একই জায়গাতে অবস্থান করে। আইসোটোপ সমূহের যদি আমরা ব্যবহার দেখি, অর্থাৎ আইসোটোপ গুলা কোথায় ব্যবহার করা হয়, সেটি হচ্ছে পৃথিবীর বয়স নির্ণয়ে আইসোটোপ ব্যবহৃত হয়, জীবাশ্ম, প্রাচীন গাছ, ঐতিহাসিক বস্তু ইত্যাদির বয়স নির্ণয়ে আইসোটোপ ব্যবহৃত হয়, রাসায়নিক বিক্রিয়ার কৌশল নির্ধারণে আইসোটোপ ব্যবহৃত হয়, ক্যান্সার, টিউমার ইত্যাদি রোগের চিকিৎসায় আইসোটোপ ব্যবহৃত হয়, সরবরাহকৃত পানির পাইপের ফাটলের অবস্থান নির্ণয়ে আইসোটোপ ব্যবহৃত হয়, উদ্ভিদের বৃদ্ধির কৌশল নির্ণয়ে, কীটপতঙ্গ দমনে আইসোটোপ ব্যবহৃত হয়। এরপরে আমরা আসি আইসোবার। আইসোবার শব্দ এসছে সমভর থেকে। আইসো শব্দের অর্থ হচ্ছে ইকুয়াল, আর ব্যারোলস শব্দ থেকে আসছে হলো, ব্যারোলস শব্দের অর্থ হলো ওয়েট, যেখান থেকে আসছে বার শব্দটি, অর্থাৎ আইসোবার শব্দের অর্থ দাঁড়াচ্ছে সমভর। এখানে আমরা দেখি এই যে কপার এবং জিঙ্ক দুজনেরই ভর সমান, অর্থাৎ এজন্য এদেরকে আমরা বলেছি পরস্পরের আইসোবার। এই আইসোবার সমূহের ভর সংখ্যা সমান হলেও এদের প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন। এদের ইলেকট্রন সংখ্যা ও ইলেকট্রন বিন্যাস ভিন্ন। ইলেকট্রন সংখ্যা ও ইলেকট্রন বিন্যাস ভিন্ন হওয়ায় এদের পর্যায় সারণীতে এদের জায়গা ভিন্ন ভিন্ন জায়গাতে। এদের ভৌত এবং রাসায়নিক ধর্ম ভিন্ন এবং তারা ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু। যেমন এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি, 29 কপার এবং 30 জিঙ্ক, তাদের উভয়েরই ভর হচ্ছে 64। এরা হচ্ছে পরস্পরের আইসোবার। এরপরে আসি আমরা আইসোটোন। আইসোটোন হচ্ছে যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ও পারমাণবিক ভর ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। প্রোটন সংখ্যা ভিন্ন হওয়ায় আইসোটোন সমূহ ভিন্ন মৌলের পরমাণু। এদের ভৌত ও রাসায়নিক ধর্ম ভিন্ন এবং পর্যায় সারণীতে তাদের অবস্থান ভিন্ন গ্রুপে। যেমন এখানে আমরা যে উদাহরণটা দিয়েছি সেটি হচ্ছে নাইট্রোজেন, তার পারমাণবিক সংখ্যা 7, অক্সিজেন তার পারমাণবিক সংখ্যা 8। নাইট্রোজেনের পারমাণবিক ভর 15, অক্সিজেনের পারমাণবিক ভর 16। উভয়েরই প্রোটন সংখ্যা যদি আমরা দেখি, প্রোটন সংখ্যা ভিন্ন, তাদের ভর সংখ্যাগুলা ভিন্ন, বাট নাইট্রোজেন এই যে আইসোটোপ আছে এখানে আমরা দেখতেছি নিউট্রন সংখ্যা হচ্ছে 8, আর অক্সিজেনের যে আইসোটোপটি আছে তারও নিউট্রন সংখ্যা হচ্ছে 8। অর্থাৎ দুটি আলাদা মৌলের পরমাণু, তাদের প্রোটন সংখ্যা ভিন্ন, তাদের ভর সংখ্যা ভিন্ন, বাট তাদের নিউট্রন সংখ্যা একই হয়ে গেছে। এই কারণে এদেরকে আমরা বলেছি পরস্পরের আইসোটোন। এরপরে আসি নিউক্লিয়ার আইসোমার। নিউক্লিয়ার আইসোমার সমূহ হচ্ছে যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা সমান কিন্তু তেজস্ক্রিয় ধর্ম ভিন্ন, তাদেরকে নিউক্লিয়ার আইসোমার বলে। এদের ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা একই কিন্তু নিউক্লিয়াসের ভিতরে শক্তির পার্থক্য থাকায় তেজস্ক্রিয়তা ধর্মে ভিন্ন হয়। যেমন কোবাল্ট 60 এর যে আইসোটোপটি উচ্চ শক্তি স্তরে অবস্থান করে, যেটা মেটাস্টেবল আইসোমার থাকে, যাকে আমরা এই কোবাল্ট 60M দ্বারা প্রকাশ করে থাকি, আর যেটি নিম্ন শক্তি স্তরে অবস্থান করে তাকে ভূমি স্তরের আইসোমার বলে থাকে বা গ্রাউন্ড স্টেট আইসোমার বলা হয়ে থাকে। এটিকে আমরা 60G দ্বারা প্রকাশ করে থাকি। এদের ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা সবকিছুই সমান, কিন্তু তাদের ভিতরের ভিন্নতা হচ্ছে তাদের নিউক্লিয়াসের গঠনগুলো ভিন্ন। এ কারণে এদেরকে আমরা বলেছি নিউক্লিয়ার আইসোমার। এরপরে চলে আসি মিরর নিউক্লিয়াস। মিরর নিউক্লিয়াস হচ্ছে দুটি পরমাণুর দুটি নিউক্লিয়াসের মধ্যে যদি একটির প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা যথাক্রমে অপরদিকে নিউট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যার সমান হয়, তাদেরকে যথাক্রমে মিরর নিউক্লিয়াস বলে। আমি আবার বলছি, অর্থাৎ একজনের
প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা এবং অপরজনের নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার যদি সমান হয়, তাহলে তাদেরকে আমরা বলবো পরস্পরের মিরর নিউক্লিয়াস। আমরা এখানে যে উদাহরণটি দিয়েছি, এখানে নাইট্রোজেন 7, অক্সিজেন 8, এখানে নাইট্রোজেনের প্রোটন সংখ্যা 7 আর এখানে অক্সিজেনের নিউট্রন সংখ্যা 7। এখানে নাইট্রোজেনের নিউট্রন সংখ্যা 8 আর এখানে অক্সিজেনের প্রোটন সংখ্যা 8, অর্থাৎ নাইট্রোজেনের প্রোটন সংখ্যা অক্সিজেনের নিউট্রন সংখ্যার সমান, আবার নাইট্রোজেনের নিউট্রন সংখ্যা অক্সিজেনের প্রোটন সংখ্যার সমান। এই কারণে এদেরকে আমরা বলি পরস্পরের মিরর নিউক্লিয়াস। সর্বশেষ যে টপিকসটা আমাদের আছে সেটি হচ্ছে আইসোডায়াফার। আইসোডায়াফার কি? আইসোডায়াফার হচ্ছে যেসব পরমাণুর নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রন সংখ্যার পার্থক্য সমান, তাদেরকে পরস্পরের আইসোডায়াফার বলে। আমি আবারও বলছি, যেসব পরমাণুর নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রন সংখ্যার পার্থক্য সমান থাকবে, তাদেরকে আমরা বলবো পরস্পরের আইসোডায়াফার। পটাশিয়ামের যে আইসোটোপটি আছে, এখানে যদি দেখি, পটাশিয়ামের ক্ষেত্রে তার প্রোটন সংখ্যা হচ্ছে 19, তার নিউট্রন সংখ্যা যদি আমরা দেখি তাহলে 42 থেকে 19 বাদ দিলে নিউট্রন সংখ্যা হবে 23। তাহলে সেক্ষেত্রে তার নিউট্রন সংখ্যা 23, প্রোটন সংখ্যা 19, নিউট্রন এবং প্রোটন সংখ্যার পার্থক্য হচ্ছে 4। ক্যালসিয়ামের ক্ষেত্রে তার প্রোটন সংখ্যা 20, তার নিউট্রন সংখ্যা 24, তাহলে নিউট্রন এবং প্রোটন সংখ্যার পার্থক্য হচ্ছে 4। অর্থাৎ এই যে দুটি নিউক্লিয়াস আমরা দেখতেছি, অর্থাৎ এখানে পটাশিয়ামের আইসোটোপ, এখানে ক্যালসিয়ামের আইসোটোপ, তাদের ক্ষেত্রে আমরা দেখতেছি তাদের প্রোটন সংখ্যাও ভিন্ন, তাদের নিউট্রন সংখ্যাও ভিন্ন, তাদের ভর সংখ্যাও ভিন্ন। শুধু তাদের ভিতরে মিল কোনটুকু রয়েছে? তাদের ভিতরে মিল হচ্ছে তাদের প্রোটন এবং নিউট্রন সংখ্যার যে পার্থক্য, সেটি দেখা যায় মিল আছে। এখানে পটাশিয়ামের ক্ষেত্রে তার প্রোটন সংখ্যা 19, নিউট্রন সংখ্যা 23, প্রোটন এবং নিউট্রন সংখ্যার পার্থক্য 4। ক্যালসিয়ামের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা 24, প্রোটন সংখ্যা 20, এই নিউট্রন এবং প্রোটন সংখ্যার পার্থক্য 4। অর্থাৎ দুটি নিউক্লিয়াসেরই আমরা দেখতেছি যে সবকিছুই ভিন্ন ভিন্ন ছিল, শুধু নিউট্রন এবং প্রোটন সংখ্যার পার্থক্যটা কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। এ কারণে এদেরকে আমরা বলি পরস্পরের আইসোডায়াফার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে টপিকস গুলো পড়লাম, এই টপিকস গুলো আমাদের এই নিউক্লিয় রসায়নের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা বাসায় আজকের যে লেকচারটুকু পড়ানো হলো, এই লেকচারগুলো বাসায় প্র্যাকটিস করবে। বাসায় যদি প্র্যাকটিস করো তাহলে দেখা যাবে যে এই জিনিসগুলো আমাদের খুব ভালোভাবে মনে থাকবে। করোনাকালীন এই সময়ে তোমরা যারা এই আমার সাথে এই ক্লাসে অংশগ্রহণ করেছো, তোমাদের সবাইকে আবারও আমি ধন্যবাদ জানাই। সবাইকে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। সবাই স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব মেনে সুস্থ থাকো, নিরাপদে থাকো। আজকে এ পর্যন্তই থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।